আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই আমাদেরকে নক করছে, যেহেতু ড্রাইভ করতেছি আমি একটু ঝামেলা হচ্ছে। যাই হোক, বেলটা লাগিয়ে দেই, ঝামেলা হয়ে যাবে, পরে আবার 100 দিনের ফাইন হয়ে যাবে, ক্যামেরায় মারবে। সচেতন মানুষ হইয়া জি, যে বিষয়ে কথা বলতেছিলাম, বাহরাইন সরকারের কোভিড নিয়ন্ত্রণ যে টিম আছে, যারা সিদ্ধান্ত গ্রহণ করেন, তারা নতুন যে নিয়ম করেছেন সেটা হলো আগামীকাল থেকে যারা বাংলাদেশ থেকে অথবা বিভিন্ন যে কোনো দেশ থেকে যারা আসবেন, বিভিন্ন দেশ থেকে যারা বাহরাইনে প্রবেশ করবেন, বাহরাইনে আসা মানে হচ্ছে ট্রাভেলার অথবা রেসিডেন্স যারাই আসবেন, তাদের জন্য যে নিয়ম করা হয়েছে সেটা হলো আগে আপনার এয়ারপোর্টে পিসিআর টেস্টের জন্য 36 বিডি দিতে হতো। এখন আর 36 বিডি দিতে হবে না। শুধুমাত্র 12 দিনার দিয়েই আপনার টেস্ট হবে, মাত্র 12 দিনার। তো এটা অনেকেই আমরা পোস্ট করেছি, অনেকেই বুঝেন নাই, বলছেন যে বিষয়টা যাতে লাইভে এসে সুন্দর করে বোঝানোর জন্য। সো আপনি এখন এই পিসিআর টেস্টের টাকা আপনার কাছে যদি বিওআইআর থাকে, অ্যাপস থাকে, তাহলে আপনি বিওআইআর অ্যাপস এর মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন বাংলাদেশ থেকেও। অথবা আপনার জন্য যদি কেউ পেমেন্ট করতে চায়, আপনার কাছে টাকা নাই বা এখানে 10 দিনার 12 দিনার নাই, সেই ক্ষেত্রে আপনি যে কোনো কারোর মাধ্যমে পেমেন্ট করাইতে পারবেন। কেউ যদি পেমেন্ট করাইতে চায় আমাদের মাধ্যমে, আমাদের অফিসের মাধ্যমে এসে আমরা পেমেন্ট করে দিতে পারবো। সো এখানে আপনার 12 দিনার পেমেন্ট করতে হবে পিসিআর টেস্টের জন্য, আর 36 দিনার লাগবে না। সো বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। আশা করা যায় যে বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। পিসিআর টেস্টের যে বিষয়গুলো আর কি, পিসিআর টেস্ট আপনার আর 12 দিনারে হয়ে যাচ্ছে, আর 34 দিনার লাগতেছে না। সো এটা হচ্ছে ওনাদের নতুন নিয়ম। আর আপনারা জানেন যে কোভিড এখন আপনার গ্রো আপ হচ্ছে, উপরের দিকে যাচ্ছে, পজিটিভের যে সংখ্যা শুধু বাড়ছে দিনের দিন। গতকালকে 1515 মানে 15% এফেক্টেড হয়েছেন, আক্রান্ত হয়েছেন। সো আলহামদুলিল্লাহ, বাহরাইনের হেলথ মিনিস্ট্রি ভেরি স্ট্রং। তারা সুন্দরভাবে, ভালোভাবে, মজবুতভাবে হ্যান্ডেল করছেন। আমরা আসলে প্রবাসীদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানানো দরকার। তারা আমাদেরকে সবসময় সাপোর্ট করেন, প্রবাসীদেরকে সাপোর্ট করেন, এবং আপনার অনেক সচেতনভাবে
হ্যান্ডেল করছেন। তাই এফেক্টেড হলেও এখন পর্যন্ত মৃত্যুর কোটা শূন্য, কেউ মারা যায়নি এই বছরে। এবং আপনার ক্রিটিক্যাল যে সিচুয়েশন সেটাতেও 2-1 মাত্র। সো ইনশাআল্লাহ اللهم يحفظ البحرين، يحفظ كل الأوادم اللي موجودين في البحرين إن شاء الله يا رب، يحفظ بنغلاديش، يحفظ كل المسلمين، كل العالم، كل الدنيا، كل الناس يا رب إن شاء الله. এবং অনেকেই প্রশ্ন করতেছেন যে বিমান কি বন্ধ করে দিবে, বিমান কি বন্ধ, বিমানে কি বেইমানি করবে, অনেকের অনেক ধরনের প্রশ্ন। আর অনেকেই আমাকে বলতেছেন যে বাংলাদেশের টিকিটের বিষয় নিয়ে কথা বলার জন্য। টিকিটের বিষয় নিয়ে তো আমি অনেকবার পোস্ট করেছি, আপনারা দেখেছেন, তার কথাও বলেছি। যদি আরো বলতে হয় তাহলে তো বেশি কথা বললে পরে আবার কেউ অনেকেই আছে আমার উপরে দুঃখ প্রকাশ করবে, আবার আমার এই কথা বলাগুলাকে রেকর্ড করে বাংলাদেশ সরকারের কাছে পাঠাবে। মানে সো বেশি বলতে গেলে তো আমার কাছে অনেক কিছু বলতে হয়, কিন্তু বলতে চাই না। আর বেশি বলতে গেলে যদি পরে আবার অল্প যা বলতেছি তাও যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে বলবো কিভাবে? এর জন্য বেশি বলা থেকে দূরে আছি। কারণ প্রবাসীদেরকে নিয়ে তো আমরা কাজ করি, তারপরেও আমাদের মূল্যায়ন নাই। প্রথম হচ্ছে প্রবাসীদেরকে নিয়ে রাজধানী কাজ করার পরেও যারা আমাদেরকে মূল্যায়ন দেবে তারা মূল্যায়ন দেয় না, হিসাবে ধরে না। তারপরে আমরা তো আর হিসাবে ওঠার জন্য কাজ করি না, হিসাবে ওঠার জন্য তো আমার কাজ নয় এই মন্ত্রী মহোদয় আর এমপি মহোদয় আর চেয়ারম্যান মহোদয়ের সাথে ছবি ওঠানো আর লম্বা লম্বা লিস্ট বানানো এবং বিদেশের রাষ্ট্রদূত মহোদয়ের সাথে গিয়ে শুধু ছবি ওঠানোর জন্য তো আর আমরা কাজ করি না, কাজ করি সাধারণ প্রবাসীদের জন্য। ওকে, মূল্যায়ন করি আমরা সাধারণ মানুষদেরকে এবং তাদের বিষয়গুলো আমরা কাজ করি। আমাদের কাজ করার জন্য কোথায় কে কাকে লিস্টে রাখবে সেটা তো আমাদের দেখার বিষয় না, আর সেটা আমি দেখার বিষয় আমি মনে করি না। কারণ আমি কাজ করি একদম খেটে খাওয়া মানুষের জন্য, বড় লোকদের সাথে গিয়ে ছবি ওঠানোর জন্য তো আমার কাজ না। আর কে আমাকে লিস্টে রাখলো আর কে লিস্টে রাখলো না সেটাও আমার দেখার বিষয় না। আমি যদি সাধারণ প্রবাসীদের লিস্টে থাকতে পারি এটাই আমি মনে করি ধন্য। ঠিক আছে, আপনাদের যারা সাধারণ প্রবাসী আছেন আপনাদের লিস্টে যদি আমাকে রাখেন তাহলে আমি নিজেকে ধন্য মনে করতেছি। এরপরে আমার যদি বড় লোকেরা যদি আমাকে লিস্টে না রাখে সেটার জন্য আমার কোনো আফসোসও নাই, কোনো মাথা ব্যথাও নাই। আমি থাকতে চাই প্রবাসীদের লিস্টে। সাধারণ প্রবাসী ভাইয়েরা যারা আমার প্রতি ভালোবাসা দেখায়, যারা আমাকে সম্মান করে শ্রদ্ধা করে ভালোবাসা দেখায়, তাদের লিস্টে থাকাটাই হচ্ছে সবচাইতে উত্তম। এই কিছুক্ষণ আগে এক জায়গাতে গেলাম একটু চা খাবো, এখন দেশের ভাই প্রবাসী ভাই সে কোনোভাবেই মানতেছে না যে চায়ের টাকা নেবে, আরো স্যান্ডউইচ খাওয়াবে, এটা খাওয়াবে সেটা খাওয়াবে। সো জোর করেই টাকা দেওয়া যায় না, এর জন্য অনেক জায়গায় গিয়ে কোনো কিছু খাইও না, এমনি ইন্ডিয়ান দোকানগুলিতে খাই। কেন খারাপ লাগে? কোন খারাপ লাগে? একজন মানুষ আপনার প্রতি ভালোবাসা দেখাবে, সেটা কিন্তু গ্রহণ না করলেও একটা খারাপ লাগে। আর সে আরেকটা প্রতিষ্ঠানে কাজ করতেছে, সেখান থেকে আমাকে ফ্রি খাওয়াবে, সেটাও খারাপ লাগে।
সো এই দুইটা বিষয় চিন্তা করে অনেক সময় অনেক জায়গাতে যাওয়ার জন্য চেষ্টা করি। আর মাস্ক তো আছেই, তারপরেও প্রিয় ভাইয়েরা পরিচয় চিনে ফেলে, কারণ তাদের কাছে যেন, তাদের অন্তরের মধ্যে যেন তাজউদ্দিনের যে ফেসটা গেঁথে রেখেছে। সো এই যে ভালোবাসা, এটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। এই দুনিয়াতে আর কি আছে বলেন তো? দুনিয়াতে আজকে আছে, কালকে নাই। দুনিয়াতে আজকে আছেন, কালকে নাই, আগামীকালকে শেষ। তো ওই জায়গা থেকে আপনি যদি মানুষের ভালোবাসা বিনা স্বার্থে অর্জন করতে পারেন, এটি হচ্ছে আপনার জন্য, আমার জন্য, সবার জন্য অনেক ভালো, উত্তম। যাই হোক, যেটা বলতেছিলাম যে আমাকে কে কার লিস্টে রাখলো সেটা নিয়ে কারো চিন্তা করার দরকার নেই। আমি থাকতে চাই সাধারণ প্রবাসী, সাধারণ মানুষের লিস্টে। ইনশাআল্লাহ আপনাদের লিস্টে আমি আছি, সেটা আমার বিশ্বাস। আপনাদের কমেন্ট, আপনাদের ভালোবাসা, আপনাদের সাক্ষাতে যে ভালোবাসা প্রমাণ করেন যেখানে যাই সেখানে, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া। আমি মনে করি যে আমার প্রবাস জীবন আমার ধন্য। আপনাদের ভালোবাসা পেয়ে আমি অনেক ধন্য। সাধারণ প্রবাসী যখন মন থেকে ভালোবাসা প্রকাশ করে, সেটাই হচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় পাওয়া, চাওয়া পাওয়া। আর কি আছে বলেন তো? মন থেকে ভালোবাসে আমাকে মানুষ, এটাই তো সবচেয়ে বড় পাওয়া। মানে আমার পজিশন দেখিও নয়, আমার সৌন্দর্য দেখেও নয়, আমার মানে টাকা পয়সা দেখেও নয়, তারা অন্তর থেকে তাজ ভাইকে ভালোবাসে। কেন? তাজ ভাই মানুষের জন্য কাজ করে, তাদের জন্য কাজ করে, এটি হচ্ছে তাদের মনের ভাব প্রকাশ। যাই হোক, আমি এখন কথা বলতেছিলাম যে টিকেটের বিষয় নিয়ে আমাকে অনেকে বলতেছেন কথা বলার জন্য। আমরা সব সময় প্রবাসীদের বিষয় নিয়ে কথা বলি, আমি কথা বলি, কোনো প্ল্যাটফর্ম বাকি রাখি না, সব জায়গাতে কথা বলি। প্রবাসীদের বিভিন্ন বিষয়ে রাত্রে ঘুমানোর পরে যেগুলো বিষয়গুলো, ক্রিটিক্যাল বিষয়গুলো মাথায় আসে, সেগুলো নোট করি এবং জায়গায় জায়গায় পাঠিয়ে দেই। দেশে এবং বিদেশে সব জায়গারই সকল উপরের লেভেলের নাম্বার আছে মোবাইলে, কিছু না কিছু যোগাযোগ আছে সবার সাথে। সব জায়গাতেই নক করি সবগুলো বিষয় নিয়ে। কোন নক, কার নক কোন সময় কাজে লাগে বা লাগতেছেও, সেটা একমাত্র আল্লাহ ভালো জানে এবং যারা কাজে লাগাচ্ছে তারা জানে। তো সবকিছু তো আর আপনাদের কাছে ফেসবুকে বলা যায় না, কারণ এখানে কিছু সংখ্যক মানুষ, সবাই যে আমাকে ভালোবাসবে সেটা তো নয়। কিছু সংখ্যক মানুষ তো আছে, কিছু মানুষ আছে ভালো মানুষের দলে, কিছু মানুষ আছে খারাপ মানুষের দলে। তো যারা খারাপ মানুষের দলে আছে, তখন তো আপনার ভালো কাজ তো আর তারা পছন্দ করবে না। তারা শুধু আপনার ফোন লাইভ দেখবে আমার কথা রেকর্ড করার জন্য। তারা লাইভ দেখবে কেন? তারা আমার কথা রেকর্ড করার জন্য, তাজউদ্দিন কি উল্টাপাল্টা কিছু বলে নাকি সেটা রেকর্ড করে কোনোভাবে তাজউদ্দিনকে পাঠানো যায় কিনা। আর কিছু মানুষ, বেশিরভাগ মানুষই লাইভ দেখতেছে তাজউদ্দিন ভাই ভালো পরামর্শ দিবে, আমরা পরামর্শগুলো গ্রহণ করি। আমার ড্রাইভিং ভেরিফিকেশন সার্টিফিকেট লাগবে। জি, আপনার ড্রাইভিং ভেরিফিকেশন সার্টিফিকেট লাগলে আমার ফেসবুকে, তাজউদ্দিন সিকান্দার ফেসবুকে, সেখানে পর্তুগালের আমাদের অফিসের নাম্বার আছে, সেখানে যোগাযোগ করেন, অথবা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, ইনশাআল্লাহ আমি করে দিব না, সমস্যা নেই, করে দিচ্ছি আমরা। দেখেন, আমি আপনাদেরকে একটা গ্যারান্টি দিতে পারি। কি গ্যারান্টি দিতে পারি? যদি প্রবাসীদের যে কোনো ধরনের কাজ যেটা আমার দ্বারা করা সম্ভব হবে দেশে এবং বিদেশ থেকে, আমি আপনাদের কাজ বিশ্বাসের সাথে করে দিচ্ছি বা দিতে পারবো। এই গ্যারান্টিটা আমি দিতে পারি আপনাদেরকে।
কোনো সময় কোনোভাবেই কেউ আপনাদের টাকা আত্মসাৎ করবে এবং কেউ 2 নম্বরই করবে, সেটা করার সুযোগ নাই আমার কাছে। এই কাজগুলো করার সুযোগ নেই। এতটুকু গ্যারান্টি আমি দিতে পারবো। আরেকটি গ্যারান্টি দিতে পারবো, ইনশাআল্লাহ আমরা আমাদের জায়গা থেকে প্রবাসীদের জন্য যে কাজগুলো করে যাচ্ছি, সেই কাজগুলো দ্বিতীয় একটু গাড়ি পার্কিং করতেছি, বিশ্বাসের সাথে করে দিচ্ছি সঠিকভাবে। সেই কাজগুলো দ্বিতীয় কেউ করতে পারবে না। ওই যে একদিন বললাম না যে সবকিছুই করা সম্ভব, কিন্তু তাজউদ্দিন যা করবে সেটা করা সম্ভব না। কথা বলা সম্ভব, প্রতিযোগিতা করা সম্ভব, প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব, কিন্তু আমরা যে কাজগুলো করতেছি সেই কাজগুলো করা সম্ভব না। কারণ পকেটের টাকা তো আর সবার থেকে বাইরে না। টাকা পয়সা দিয়ে, শ্রম দিয়ে, রাতের ঘুম ভেঙে রাত 2টা 3টার সময় প্রবাসীদের পাশে দাঁড়ানো, সেটা সকলের জন্য সম্ভব হবে না। প্রতিদ্বন্দ্বিতা কইরা কাজ নষ্ট করা সম্ভব। প্রতিদ্বন্দ্বিতা করে আমাদের কাজকে বিঘ্ন ঘটানো সম্ভব, সমস্যা করা সম্ভব। তবে আমরা যে প্রতিনিয়তে যে কাজগুলো করে যাচ্ছি সেটা করা সম্ভব না। ঠিক আছে? আর যদি করা সম্ভব হইতো তাহলে কইরা দেখাইতেন। কেউ আজও পর্যন্ত করতে পারেন নাই, করা সম্ভব না। কারণ আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে এক ধরনের ইকোসিস্টেমে বানিয়েছে। আমি আপনার সিস্টেমে যেতে পারবো না, আর আপনি যত চেষ্টা করেন না কেন আমার সিস্টেমে আসতে পারবেন না। আমার নিয়ত যদি থাকে মানুষদেরকে সহযোগিতা করার, সেই নিয়ত অনুযায়ী আমি আপনাদেরকে সহযোগিতা করেই যাব। তো আমি যেখানেই যাব সেখানেই সহযোগিতার সিস্টেম হয়ে যাবে। আরেকটা কথা বলি, আলহামদুলিল্লাহ যারা লাইভ দেখতেছেন বাহরাইনে, আপনারা জানেন, দেখেন, বুঝেন, আমি কোভিডের শুরু থেকে এখন পর্যন্ত আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। অনেকে মনে করেন যে তাজউদ্দিনের সাথে নাকি মানুষ নাই। আমি মানুষ দিয়ে কি করবো ভাই? আমার সাথে আছে 2 লক্ষ প্রবাসী বাংলাদেশী। আমি কি এখানে মানুষ দিয়ে ইয়ে করবো নাকি? মারামারি করাইবো নাকি? এখানে তো আমরা মানুষ দিয়ে কি করব? দলাদলি, পাটাপাটি, এগুলো ঠিক না। আলহামদুলিল্লাহ আমি যেখানে যাইব সেখানেই আমার মেলা, ঠিক কিনা? আপনারা বলেন তো। আমি যদি মানামা এক জায়গাতে খাড়া হই, সেখানে কি 150 মানুষ আমার সাথে কথা বলার জন্য খাড়া হয় না? বা আশেপাশে 10-50 জন যেখানে যাইব সেখানে কি খাড়া হয় না? তো আমি তো যেখানে যাইব সেখানেই আনন্দ মেলা, ঠিক কিনা? আমি যেখানে যাব সেখানেই আমি আনন্দ মেলা করতে পারবো। আমার সাথে কেউ যেতে হবে না। আমি যেখানে তাজউদ্দিন গিয়ে খাড়া হবো, আমার শুভাকাঙ্ক্ষীরা যেখানে আমাকে দেখবে সবাই আমাকে এসে আমার সাথে কথা বলবে, আমার সাথে ছবি তুলবে, আমার সাথে পরামর্শ নেবে। তো এর চাইতে আর আমার আর মানুষের কি দরকার বলেন তো? আপনাদেরকে রেখে আবার এক্সট্রা কোনো মানুষের দরকার আছে আমাদের এখানে কোনো পার্টি করার দরকার নাই, কোনো দলাদলি করার দরকার নাই, কোনো গ্রুপিং করার দরকার নাই। আমাদের দরকার এখানে প্রবাসীদের পাশে সুন্দরভাবে দাঁড়ানো, যে কোনো অসহায় প্রবাসী সমস্যা পড়েছে তাদেরকে সহযোগিতা করা। বুঝছেন? এই যে সালবানিয়া হসপিটালে আমাদের অনেক রোগী আছে, আমাদেরকে টেক কেয়ার করার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যায় পড়ে আছে, তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের একটা সুন্দর সিস্টেম তৈরি করতে হবে। কোভিডের জন্য অনেক বিষয়গুলো, অনেক ধরনের সমস্যা সমাধান করা অনেক সময় কঠিন হয়ে যায়। তারপরেও যার যার জায়গা মতো আমাদেরকে সেই কাজগুলো করতে হবে।
আচ্ছা, এখন আমি বলি টিকিট নিয়ে কথা। টিকিট নিয়ে কথা বলতে লজ্জা লাগে। লজ্জা লাগে কেন? লজ্জা লাগে আপনার এই কারণে যে এমন একটা দেশে আমরা বসবাস করতেছি, এমন একটা জাতি আমরা, বিশ্বের সব জায়গাতে আমাদের মানুষ আছে। এটা আমরা প্রাউড ফিল করি আমরা। কেন? বিশ্বের প্রত্যেকটা জায়গাতে আমাদের বাংলাদেশিরা আছে। মিডল ইস্টে সবচাইতে বেশি প্রবাসী বাংলাদেশি। মিডল ইস্ট থেকে সবচাইতে বেশি আপনার রিমিটেন্স যাচ্ছে বাংলাদেশে, সবচাইতে বেশি। এই কোভিডের মধ্যে রেকর্ড করেছে প্রবাসী বাংলাদেশি রিমিটেন্স। কিন্তু আফসোসের বিষয় হলো বাংলাদেশ সরকার প্রণোদনা দিবেন 2%, 1%, 1000 পাঠাইলে 2 টাকা বা কত আসে, 200 না কত জানি না। এগুলা চিন্তাও করি না কখনো, কে প্রণোদনা দিল বা কে কোথায় দিকে পাইবো, কি পাইবো না পাইবো। এইগুলা সামান্য লাভ টাভ এগুলা আমরা কখনো মাথায় নেই না। কিভাবে এই যে আমি 10,000 টাকা পাঠাইলে সরকার আমাকে 2 টাকা, 4 টাকা, 5 টাকা, 10 টাকা দিবে না দিবে, এগুলা কি চিন্তা করার প্রবাসীদের সময় আছে? 20,000 টাকা পাঠাইয়া 1,000 টাকা বা 500 টাকার জন্য এইগুলা কি প্রবাসীরা চিন্তা করে? এগুলা প্রবাসীরা কখনো, কারণ প্রবাসীরা যখন টাকা পাঠায় বাংলাদেশে, তখন তারা 2-4 হাজার টাকা তাদের আত্মীয় স্বজনকে সাহায্য করে। মানে প্রবাসীরা যখনই বাংলাদেশে টাকা পাঠায়, তখন এই টাকার মধ্যে 2-4 হাজার টাকা তাদের আত্মীয় স্বজন, পাড়াপড়শি, গরিব মিসকিন যারা আশেপাশে গ্রামের আছে তাদের জন্য পাঠায়। প্রবাসীরা প্রতিনিয়তই প্রণোদনা দেয়, সাহায্য করে মানুষদেরকে। প্রবাসীরা বা সরকারের প্রণোদনা নেওয়ার জন্য তেমন একটা আশা করে না, সবাই করে না, 2-1 জন করতে পারে। 99% মানুষই করে না। প্রবাসীরা কি আশা করে? প্রবাসীরা আশা করে বাংলাদেশ সরকার প্রবাসীদেরকে, যেখানে প্রবাসে আছে তাদেরকে সাপোর্ট করবে। কি সাপোর্ট করবে? অর্থ দিয়ে না। সরকার অর্থ দিয়ে সাপোর্ট করবে সেটা কখনো প্রবাসীরা আশা করে না। প্রবাসীদের আশা না, প্রবাসীদের হচ্ছে দাবি তাদের সার্ভিস যেন ভালো হয়। কোন কোন জায়গাতে? বিশ্বের সমস্ত দূতাবাসগুলোতে প্রবাসীদেরকে সঠিকভাবে সার্ভিস দিবে, এবং বাংলাদেশ এয়ারপোর্টে এবং সরকারি অফিসগুলোতে, বাংলাদেশের পাসপোর্ট অফিস থেকে নিয়ে, এয়ারপোর্ট থেকে নিয়ে, দূতাবাস, যে যেখান থেকেই প্রবাসীরা সার্ভিস সহজেই পায়, সেই ব্যবস্থাটা যেন সরকার করে। আমরা প্রয়োজনে প্রবাসীরা 2% প্রণোদনা আমরা না নিয়ে আরো 2% সরকারকে আমরা দেব। আমার কথাগুলো সুন্দরভাবে সবাই বোঝার চেষ্টা করবেন। আমরা 2% প্রণোদনা না কত পার্সেন্ট বা এগুলো আমি বুঝি না। প্রণোদনা শব্দটাই আমি শিখেছি কতদিন আগে জানতাম না। সো এই প্রণোদনা শিক্ষিত, এটা হলো এডুকেটেড পার্সনদের ল্যাঙ্গুয়েজ। আমরা মনে করি এটা সাহায্য আর কি, বাংলা ভাষায় যেটা সাধারণ মানুষের ভাষায় আমরা হইল গিয়া সাহায্য। আচ্ছা, এই সাহায্য আমরা প্রবাসীরা সরকারকে সেলুট, তারা আমাদেরকে নিয়ে চিন্তা করতেছেন, প্রণোদনা দিবেন। এটার জন্য আমরা প্রবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তবে 99% প্রবাসীদের মতামত আমি প্রকাশ করতেছি। একটু আপনারা কমেন্টের মধ্যে আমাকে হ্যাঁ না বলে সাপোর্ট করবেন। তখন সরকারের যদি কোনো কর্মকর্তা বা কোনো এমন কিছু আছে যারা আমাদের এগেনিস্টে, দুশ্মন যারা আছে, আমাদের কথা দিয়ে পেছ লাগাতে চায়, তারা যদি শুনে, তারা যদি দেখে, তাহলে তারা তাদের লোকদের কাছে, পরিচিত মানুষের কাছে পৌঁছে দিব না যে তাজউদ্দিন এই কথা বলছে, এটা তো ঠিক না। তো সঠিক যারা বুঝে তারা তো বলতে পারবে সেটা ঠিক কোনটা আর বেঠিক কোনটা। আমি আপনাদের এই লাইভের মাধ্যমে কথা বলতেছি, আপনারা এই লাইভটি
শেয়ার করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন যে আমার কথাগুলো ঠিক আছে কিনা। আমি কারো শিখানো কথা বলি না কোনোদিন, কারো শিখানো কথায় পোস্ট করি না, যা মাথায় আসে তা করি, তা বলি। আমি আমার মতামতে 90% 99% প্রবাসীদের মতামত হচ্ছে সাহায্য সরকারের পক্ষ থেকে টাকা পাঠাইয়ার যে সাহায্য করতেছে এইটার দরকার নাই। প্রবাসীদের দরকার হচ্ছে এয়ারপোর্ট, পাসপোর্ট অফিস, দূতাবাসগুলোতে সঠিক সময়ে সঠিক সার্ভিস এবং অল্প সময়ে প্রবাসীদের সমস্ত সার্ভিসগুলো স্বল্প সময়ে হাতে পৌঁছে দেওয়া। ঠিক কিনা শুধু আপনারা যারা আজকে এই লাইভটি দেখতেছেন, আমার এই কথা ঠিক আছে কিনা? প্রবাসীরা আমরা সরকারকে 2% সাহায্য না নিয়ে আমরা 4% সাহায্য দিব। যদি আমাদের এই সার্ভিসগুলো, এই সেক্টরগুলো সঠিকভাবে আমাদেরকে সার্ভিস দেওয়া হয়, আমি মনে করি আমার সাথে আপনারা একমত থাকবেন। আমরা আরো 2% করি সরকারকে দিলাম। সরকার যদি আমাদেরকে প্রবাসীদেরকে 10 দিনের মধ্যে হাতে পাসপোর্ট পৌঁছায় দেয়, তাহলে পাসপোর্টের ফিস যেটা নিচ্ছে, যেমন 14 দিনার, আপনার কত দিনার, 13 দিনার না কত, আরো অফিসকে দিতে হয়, প্রাইভেট অফিসকে আরো 4 দিনার, 17 দিনার, বাহরাইনের কথা বলতেছি। আমরা আরো 2 দিনার দিব বেশি, প্রত্যেকটা পাসপোর্টের ফিস আরো 2 দিনার বেশি দিব। আমাদের পাসপোর্টটা যেন 10 দিনের মধ্যে আমাদের হাতে পৌঁছে যায়। তাহলে প্রণোদনা আমরা আমাদের কাছ থেকে নেওয়া হোক, আমাদেরকে দেওয়ার দরকার নেই। পাসপোর্ট রিনিউয়ালের ফিস আরো 5 দিনের বাড়িয়ে নেওক, আমাদের পাসপোর্টটা যেন 10 দিনের মধ্যে হাতে পৌঁছে দেয়। তাহলে তো সরকারের আমাদেরকে প্রণোদনা দিতে হচ্ছে না। আমরা আরো প্রণোদনা না, আমরা সরকারকে সাপোর্ট করব, যাতে করে সরকারের কল্যাণ ফান্ডে এই টাকা পয়সাগুলো জমা থাকে। আমাদের কোনো অসহায় ভাই মারা গেলে বা কোনো অ্যাক্সিডেন্ট হলে তাদেরকে সাহায্য করবে, আমরা সহযোগিতা করতে রাজি আছি। রাজি আছেন কিনা সবাই? হাত তোলেন তো। রাজি আছেন তো? সরকার আমাদেরকে 2 টাকা বা কত 2000 টাকা প্রণোদনা দিবে, লাখে না হাজারে, আমি জানি না হিসাব এগুলা আমরা দরকার নাই। আমরা আরো 2-4 হাজার টাকা দিব নে, আমাদের টিকেটের প্রাইস যেন আগের মতো হয়ে যায়। 20, 25, 30 হাজার টাকা যেন আমরা বাহরাইনে বা মিডল ইস্টে আসতে পারি। টিকেটের আগের ন্যায্য মূল্য করে দেওয়া হোক। আরো 5,000 টাকা বেশি নিয়োগ ইমিগ্রেশনে, এই 5,000 টাকা সরকারের কল্যাণ ফান্ডে জমা থাকুক। তাহলে আমাদেরকে টাকা দিতে হবে কেন 2%? আমরা আরো 5% করে দিব সরকারকে। সরকার শুধু আমাদেরকে সঠিক সার্ভিসের ব্যবস্থা করে দেব। আইডি কার্ড ছাড়া বাংলাদেশে পাসপোর্ট বানাইতে পারতেছে না। আমারই তো আইডি কার্ড নাই। আমার আইডি কার্ড নাই, এখন বাংলাদেশে অনেকেই আছে প্রবাসী থেকে গেছে, পাসপোর্ট রিনিউয়াল করবো বা পাসপোর্ট বানাইবো, প্রবাসীতে আসতে আইডি কার্ড নাই। সেই ব্যবস্থা তো সরকার করে দেওয়ার কথা। আইডি কার্ডের বিকল্পে যে কোনো একটা ব্যবস্থা কইরা যারা লেখাপড়া করতেছে, স্টুডেন্ট বিষয়ে বাইরে যাবে, তাদের জন্য সহজ পদ্ধতি করে দেওয়া। আইডি কার্ড না থাকলে পরে বানাবে বা বানাইতে যা করণীয় সরকারি পদ্ধতিতে সব ঠিক করবে। তবে পাসপোর্ট যারা আগে বানাইছে বা এখন বানাতে চাচ্ছে, তাদেরকে সহজ করে দেওয়া হোক। বিদেশে যাওয়ার জন্য পাসপোর্টটা রেডি করবে কিভাবে, সেটা সহজ করে দেখ সরকার। পাসপোর্টের ফিস আমাদের কাছ থেকে আরো বাংলাদেশের 5,000 টাকা বেশি নিয়া এইটাকে সরকারি খাতে আমাদের পক্ষ থেকে সাহায্য হিসাবে সেখানে রাখুক। অসহায় প্রবাসী মানুষদের বা বিদেশে যারা অসহায় আছে সেখানে তাদেরকে সহযোগিতা করা হোক। তাহলে সরকারের কাছ থেকে আমাদের প্রণোদনার দরকার নেই। আমরা সরকারকে সহযোগিতা করব না, সরকারের খাতে আমরা সহযোগিতার খাত জমা রাখবো। সরকার যেন আমাদেরই টাকা পয়সা দিয়া অসহায় গরিব মিসকিন যারা আছে তাদেরকে সহযোগিতা করেন। আমাদের দরকার শুধু সার্ভিস। আমাদের দরকার কি? সঠিক সময়ে সঠিক সার্ভিস। পাসপোর্ট জমা দিয়া প্রবাসীরা পাচ্ছে নাকি? পাচ্ছে না, 1 মাসে 2 মাসে পাসপোর্ট পায় না। প্রণোদনা দিয়ে কি করবে? যদি বাংলাদেশি পাসপোর্ট আসতে 2 মাস লাগে, এখানে 2 মাসের ভিতরে মানুষ অবৈধ হইয়া ধরা পড়ে বাংলাদেশে চলে যেতে হচ্ছে, তাহলে প্রণোদনা দিবে কে? আর টাকা পাঠাইলে না প্রণোদনা দিবে? মানুষই তো দেশে চলে যাচ্ছে।
তাহলে আমরা কি চাচ্ছি? প্রবাসীরা চাচ্ছে সার্ভিস। প্রবাসীদেরকে প্রণোদনা না দিয়ে আমার পরামর্শ হলো, প্রবাসীদের জন্য বাংলাদেশের প্রবাস কল্যাণ যে ব্যাংক আছে অথবা প্রবাস কল্যাণের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে উইংগুলো আছে সেগুলোকে বাংলাদেশের প্রত্যেকটা জেলা পর্যায়ে করে দেওয়া হোক, যাতে করে সিলেটের সুনামগঞ্জের মানুষ সিলেট না আসতে হয়, সিলেটের মানুষ ঢাকাতে না আসতে হয়, কুমিল্লার মানুষ ঢাকাতে না আসতে হয়, চট্টগ্রামের মানুষ ঢাকাতে না আসতে হয়। সেই ব্যবস্থা করে দেওয়া হোক। প্রণোদনার দরকার নয়, 2 জন স্টাফ দিয়ে প্রত্যেকটা জেলা পর্যায়ে অথবা উপজেলা পর্যায়ে তাদেরকে একটা সার্ভিস কেন্দ্র তৈরি করে দেওয়া হোক, যাতে করে তারা সেখানে তাদের সব কাজগুলো সেরে নিতে পারে, ঢাকাতে আসতে হবে না হয়। এগুলো হচ্ছে নতুন, এগুলো করার দরকার। এখন ডিজিটাল যুগ, আপনারা অনেক কিছু করতেছেন। ঢাকাতে সব কাজের জন্য ঢাকাতে কেন আসতে হবে? ফরেন মিনিস্ট্রিতে একটা কাজের জন্য কেন ঢাকাতে আসতে হবে? এই দেশে ছোট্ট একটা বাহরাইন, তার এই ফরেন মিনিস্ট্রির অ্যাটেস্টেশনের জন্য এক মিনিস্ট্রিতে যেতে হয় না, বিভিন্ন জায়গায় তারা উইং তৈরি করে রেখেছেন, যে কোনো জায়গায় গিয়ে কাজ সেরে আসা যায়। তাহলে আমরা কেন পারি না? আপনার একটা মানুষ সিলেট থেকে ঢাকা যাইতে কতটুকু কষ্ট, কত রিস্ক, কত টাকা খরচ হয়, সেখান থেকে আমরা আরো 5,000 টাকা সরকারের খাতে জমা দিয়ে দিব যদি এই সার্ভিসটা আমাদেরকে দেওয়া হয়। না গিয়ে 5,000 টাকা দিয়ে দিব যে আমরা যাওয়া লাগতেছে না, রিক্স, এত রিক্স, ডাকাতি হয়, চুরি হয়, রাস্তাতে মানুষ মারি ফেলে, অ্যাক্সিডেন্ট হয়, কত কিছু। এত রিক্স নিয়ে একটা কাজের জন্য ডাকাতে যাইতে হবে কেন? সেই কাজগুলো আমাদের প্রবাসীদের জন্য উপজেলা পর্যায়ে যদি দেওয়া হয়, ইউনের অফিসে যদি দেওয়া হয়, আপনার পোস্ট অফিসগুলোতে যদি আছে সেখানে যদি দেওয়া হয়, তাহলে আর মানুষ কেন যেতে হবে? অনলাইনের যুগ, ভিডিও কলে তুমি ইন্টারভিউ নিয়ে নাও, ইমেইলের মাধ্যমে আপনার আবেদন জমা নিয়ে নাও, সার্ভিসটা তার বাড়ির পাশে দিলে সমস্যাটা কোথায়? এইসব কাজ যদি করা হয়, পাসপোর্ট অফিসের কাজ, যেমন পাসপোর্টের কাজ, পাসপোর্ট অফিস আছে, আরো 2টা পোস্ট অফিসের মাধ্যমে একটা উইং তৈরি করে দাও যে পাসপোর্টের অ্যাপ্লিকেশন গুলো পোস্ট অফিসে জমা নেওয়া হবে। বাংলাদেশে প্রত্যেকটা গ্রামে গ্রামে, ইউনিয়নে পোস্ট অফিস আছে, সেখানে আবেদন জমা হয়ে যাবে। এখান থেকে সবকিছু যা প্রসিডিওর আছে সেখান থেকে মেনটেন হয়ে যাবে পাসপোর্ট অফিসে। যেখানেই পাসপোর্ট বনুক, লন্ডনে বনুক, ঢাকায় বনুক, সিলেট বনুক, সেখান থেকে রেডি হয়ে আবার সেই পাসপোর্ট গুলো পোস্ট অফিসে আসবে। সমস্যা কোথায় ভাই? ছবি উঠাইবেন, ফিঙ্গারপ্রিন্ট করবেন, সবকিছুই তো করা সম্ভব। সব জায়গায় ইলেকট্রিসিটি আছে, ইন্টারনেট আছে, তাহলে অসম্ভব কি? সবকিছুই সম্ভব। এইগুলো যদি সহজ করা হয়, প্রবাসীরা আরো এক্সট্রা ফিস দিবে, সেটা প্রণোদনা হিসাবে গ্রহণ না করে আপনার কল্যাণ খাতে সরকারের জমা করে দিবে। আমার কথাগুলা কি আপনারা সঠিক মনে করতেছেন না গায়ে জ্বলতেছে? যাদের গায়ে জ্বলতেছে তারা চলে যাইব এখান থেকে, আর যারা ভালো লাগতেছে তারা কমেন্ট করবে। আমি নিজের খাইয়া কথা বলতেছি, তো আপনাদের তো না কিছু তো আপনাদের কাছ থেকে জানতে হইব, বুঝতে হইব আসলে কি সঠিক। যখন মানুষ কথা বলে তখন যদি কেউ বলে চেয়ারম্যান সাহেব ঠিক বলেছেন, ঠিক বলেছেন, ঠিক বলেছেন, তখন চেয়ারম্যান সাহেবের কথা বলার স্পিড আরো বাড়ে। আর যদি সবাই ঘুমায়, তাহলে চেয়ারম্যান সাহেব কইব আমার কথা তো আর কেউ শুনতেছে না, তাহলে বক্তব্য শেষ। বক্তব্য এখানে শেষ করে দেওয়া উচিত। সো আমি জানি না আমাকে কতজনে দেখতেছে, এখানে দেখাইতেছে না। আপনারা কি বলতে পারবেন আমাকে কয়জনে দেখতেছে আজকের লাইভটি? কমেন্ট করে বলেন তো, এখানে দেখাচ্ছে না। যাই হোক, আমার অন্তরের ভিতরের কথাগুলো প্রকাশ করলাম, প্রকাশ করার জায়গা পাই না অনেক সময়। তো জায়গা তো হচ্ছে আমাদের ফেসবুক সাহেব, তো ওনার কাছে আমরা মাঝে মধ্যে প্রকাশ করি। কথার মধ্যে অনেক কিছু আছে, যদি বুঝনেওয়ালায় যদি বুঝে তাহলে অনেক কিছু আছে। যদি সঠিক, এখন হচ্ছে কি, রাস্তার মানুষের কাছে অফিসিয়ালে পরামর্শ নেব কেন? আমরা তো হলাম রাস্তার মানুষ,
তো অফিসিয়াল সরকারি অফিসিয়ালরা আমাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য কি টাকা খরচ করে এই সরকারি অফিসে চাকরি নিছে নাকি? তুমি তাজউদ্দিন কে? আর তুমি আর অমুক আর তমুক কে পরামর্শ দেওয়ার? এই যে আমি তো লেখাপড়া করে ডিগ্রি নিয়ে আমাকে সরকার চাকরি দিয়েছে, তোমার পরামর্শ নেওয়ার জন্য নাকি? না, এমন মনোভাব পরিবর্তন করতে হবে। তাজউদ্দিনের পরামর্শ কাজে লাগতে পারে, একটা রাস্তার ক্লিনারের পরামর্শ কাজে লাগতে পারে। ঠিক আছে কিনা? অবশ্যই ঠিক আছে। যাই হোক, আপনারা এখন কমেন্ট করতেছেন, এখন বোঝা যাচ্ছে লাইভ ঠিক আছে, সবাই দেখতেছে। সবাই কমেন্ট করার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আগামী লাইভের জন্য অপেক্ষা করবেন। যে উদ্দেশ্য লাইভে আসছি এটা প্রথমে বলে দিয়েছি। আগামীকালকে থেকে বাহরাইন এয়ারপোর্টে যারা প্রবেশ করবেন তাদের করোনা টেস্টের জন্য পিসিআর টেস্ট দিতে হবে। পিসিআর টেস্টের জন্য 12 দিনার, আগে ছিল 36 দিনার, এখন 12 দিনার। যাই হোক, আশা করা যায় সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।